বাংলাদেশের যখনই কোনো ক্রান্তিকাল এসেছে, দুঃসময় এসেছে, গণতন্ত্র যখনই হুমকির সম্মুখীন হয়েছে, তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, এমনটি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বলেন, এই সরকার ব্যর্থ হলে ব্যর্থ হবে দেশের জনগণ। আমেরিকার দালাল, জাস্ট ওয়েট এন্ড সি। নভেম্বরের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন। তিনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী। বিষয়টা আসলে খুবই গভীর এবং ভাবাত্মক বিষয়। ঠান্ডা মাথায় বিষয় যদি চিন্তা করেন তাহলে আপনার কাছে মনে হবে ঘটনা কিন্তু সত্য। প্রশ্ন হচ্ছে যে সারা পৃথিবীর শক্তিশালী যে রাষ্ট্রগুলো আছে, ইউরোপীয় ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমীহ করে তার একটা ইন্টারভিউর জন্য কোনো একটা দেশকে বছর পর বছর অপেক্ষা করতে হয়। রাজনীতির মাঠে নানা রকম কথা হচ্ছে। গণতান্ত্রিক রাজনীতিতে এটি একটি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য রীতি। প্রত্যেকেই তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন, এটিই স্বাভাবিক। বাংলাদেশে যে গণবিপ্লব, গণ অভ্যুত্থান বা অনেকে যেটিকে দ্বিতীয় স্বাধীনতা বলছেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন তারেক রহমান কেমন তথ্য জানিয়ে কথা বলেছে। সেই সাথে বিএনপির পুরো দল কিন্তু সমন্বয়কদেরকে সাপোর্ট দিতে চলেছে। তাহলে নেক্সট এই বাংলাদেশের প্রধানমন্ত্রী কি তাহলে বেগম খালেদা জিয়া হবে না কে হবে? সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। সেই সাথে তারেক রহমান কোন কোন তথ্যগুলো দিয়েছে সেই বিষয়গুলো দেখতে পারবেন বিস্তারিতর মাধ্যমে। বেশি কথা বলবো না, আপনাদের সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, যে ভিডিওর অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। চলুন তাহলে সেই বিস্তারিত ভিডিওগুলো এই ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, এমনটি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বলেন, এই সরকার ব্যর্থ হলে ব্যর্থ হবে দেশের জনগণ। যৌক্তিক সংস্কারের পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে বলেও আশা করেন তারেক রহমান। তীব্র গরম আর রোদ উপেক্ষা করে রাজধানী নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশে যোগ দিতে সকাল থেকেই মিছিল আর স্লোগান নিয়ে জড়ো হন নেতাকর্মীরা। এক পর্যায়ে গণসমাবেশ রূপ নেয় মহাসমাবেশে। বিকাল 4:30টায় লন্ডন থেকে ভার্চুয়ালি সমাবেশে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় দলটির সিনিয়র নেতারা বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে যে সুযোগ সৃষ্টি হয়েছে ষড়যন্ত্রের কারণে তা যেন বেহাত না হয়। আমরা আপনাদেরকে সময় দেবো, যথাযথ সময় দেবো, আমরা প্রয়োজনীয় সময় দেবো। তারা সেই নয় যে আজীবন আপনাদেরকে আমরা সময় দেবো। যারা দায়িত্বে আছে তাদেরকে অনুরোধ করতে চাই, এখনো আমাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, সেই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে চক্রান্ত করছে। এই চক্রান্ত থেকে রুখে দাঁড়াতে হবে। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকার ব্যর্থ হলে ব্যর্থ হবে দেশের জনগণ। এই সরকারের কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক আমি জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। নতুন রাজনৈতিক দলগুলোকে বিএনপি স্বাগত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আশা, যৌক্তিক সংস্কারের পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। কেউ যদি মনে করেন একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরো নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, তাতেও দোষের কিছু নেই, কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কোন উস্কানিতে পা না দিয়ে জ্ঞান ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করতে নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছরই নানা কর্মসূচি পালন করলেও এবার বড় আকারে গণসমাবেশ করেছে বিএনপি। কর্মসূচিতে আসা কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে এর সুফল ধরে রাখতে হলে প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। তার মধ্য দিয়ে শত প্রতিকূলতার মধ্যেও অব্যাহত রাখবে গণতন্ত্রের অভিযাত্রা। বাংলাদেশের যখনই কোনো ক্রান্তিকাল এসেছে, দুঃসময় এসেছে, গণতন্ত্র যখনই হুমকির সম্মুখীন হয়েছে, তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন। এবং প্রতিটি আন্দোলন সংগ্রামেই দেশকে এই ক্রান্তিকাল থেকে তিনি উদ্ধার করেছেন এবং দেশকে গণতন্ত্র উপহার দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমাদের প্রান্তীয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া
আপনারা দেখেছেন কিভাবে আপোষের নেতৃত্বের মাধ্যমে 90 গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র উপহার দিয়েছিলেন। সংগ্রামী বন্ধুরা, খুনি হাসিনা আধিপত্যবাদ থেকে একনায়কতন্ত্রবাদ থেকে 17 বছর বাংলাদেশের জনগণকে এই হাসিনার হাত থেকে রক্ষা করার জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান কিভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন তা আপনারা রাজপথে থেকে তা প্রত্যক্ষ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশ নায়ক তারেক রহমানের যোগ্য উত্তরসূরি হিসেবে তিনি বাংলাদেশের সমস্ত জনগণকে সাথে নিয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশের প্রস্তর থেকে উৎখাত করে এদেশ থেকে বিতাড়িত করে গণতন্ত্রের এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। বন্ধুরা আমার, গণতন্ত্র প্রতিষ্ঠার আর একটি ধাপ এখনো বাকি আছে। আমরা ঐক্যবদ্ধভাবে সকল গণতান্ত্রিক দলকে সাথে নিয়ে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে সর্বশেষে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই খুনি হাসিনা পতন ঘটাতে সক্ষম হয়েছি। বন্ধুরা আমার, আর এই সমস্ত কিছু বলেই আমাদের জনপ্রিয় জনতা জনাব দেশ নায়ক তারেক রহমানের আপোষহীন নেতৃত্ব এবং তার সঠিক দিক নির্দেশনায় আজকের আমাদের এই পর্যায়ে হতে সাহায্য করেছে। আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জনতার নাম দেশ নায়ক তারেক রহমান। সংগ্রামী বন্ধুরা, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ধাপ অতিক্রম করলেও আমাদের আসল ধাপটি এখনো রয়ে গিয়েছে। বন্ধুরা আমার, তাই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত না এদেশের জনগণ একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে ভোট দিয়ে জনগণের সরকার নির্বাচিত করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত গণতন্ত্রের দেশে কখনোই পূর্ণ প্রতিষ্ঠা লাভ করবে না। তাই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো। এটাই হবে আজকে আমাদের সকলের একমত অঙ্গীকার। সুতরাং আমাদের নির্বাচন পূর্ব যে সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে যাতে তারা সর্বাত্মকভাবে সুন্দরভাবে একটি নিরপেক্ষ নির্বাচন তারা অনুষ্ঠিত করতে পারে। আর এই সরকারকে যাতে তারা নিরপেক্ষভাবে কাজ না করতে পারে, সুন্দর স্বাধীনভাবে একটি নির্বাচন কমিশন উপহার দিতে না পারে, সুন্দরভাবে জনগণ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, তার জন্য নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। পতিত এই খুনি হাসিনা প্রেতাত্মা বাহিনী এবং একটি কুচক্রী মহল নতুন করে আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বন্ধুরা আমার, তাই সকলকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন অবস্থায় যেন এই প্রেতাত্মা বাহিনী আবার আমাদের এই যে গণতন্ত্রের লক্ষ্যে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জীবন দিয়েছি, সেই গণতান্ত্রিক যাত্রাকে তারা ব্যাহত করতে যাতে না পারে সেজন্য সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সেই সাথে আমি খুলনাবাসীর পক্ষ থেকে একটি কথা বলতে চাই, আগামী দিনে আমাদের খালিশপুর অঞ্চলে যেসব মিল কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে সেই সব মিল কলকারখানাগুলো যাতে আবার পুনর্ভাবে আমরা চালু করতে পারি সেই ব্যাপারে আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাবো। আর তারপরেও আমরা নতুন যে সরকার নির্বাচনের মাধ্যমে সেই সরকারের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের সেই মিল কলকারখানাগুলো আমাদের শ্রমিক ভাইদের কাছে ফিরিয়ে দিতে পারবো বলে আমরা বিশ্বাস রাখি। পরিশেষে আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ জানাবো, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা একত্রবদ্ধ থাকবেন, সমস্ত গণতান্ত্রিক দল আপনারা রাজপথে একত্রে থাকবেন যাতে কোনো আমাদের স্বৈর শাসনের মতো কোনো কুচক্রী মহল আমাদের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে। রাজনীতির মাঠে নানা রকম কথা হচ্ছে। গণতান্ত্রিক রাজনীতিতে এটি একটি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য রীতি। প্রত্যেকেই তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন, এটিই স্বাভাবিক। এই নিয়ে বিচলিত হওয়ার কোনোই কিছু নেই। একজন ফৌজদারি অপরাধের বিচার যেমন বিচারিক আদালতে হয়, ঠিক তেমনি রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা রাজনৈতিক আচরণের বিচার হয় জনগণের আদালতে। আমি আগেও বলেছি, আজ আবারও আপনাদের সামনে বলতে চাই, ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়। ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। তাই প্রতিটি রাজনৈতিক নেতাকর্মীর মনে রাখা প্রয়োজন, রাজনীতির গুণ পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচার আচরণেও গুণগত পরিবর্তন জরুরি। সুতরাং আমার আহ্বান, কোনো প্রলোভন কিংবা উস্কানিতে বিভ্রান্ত না হয়ে জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজের নেতৃত্ব দানের জন্য নিজেদেরকে প্রস্তুত করুন। গণতান্ত্রিক আমি প্রিয় ভাই ও বোনেরা, হাজারো শহীদের রক্ত স্নাত এই রাজপথে আজ আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতির অর্থ জনগণের কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই যাত্রা পথে বাংলাদেশের পক্ষের শক্তিকে আরো কিছু পথ পাড়ি দিতে হবে। তবে সেই পথ অবশ্যই নয় সন্ত্রাস, সংঘর্ষ, প্রতিশোধ কিংবা প্রতিহিংসা, বরং সেই পথ হবে ধৈর্য, সহনশীলতা এবং সমঝোতা। প্রিয় ভাই বোনেরা, সবশেষে বলতে চাই, সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ। সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে
জনগণের বিশ্বাস, জনগণের ভালোবাসা অর্জন করি, জনগণকে সঙ্গে রাখি, জনগণের সঙ্গে। বিষয়টা আসলে খুবই গভীর এবং ভাবাত্মক বিষয়। ঠান্ডা মাথায় বিষয়টা যদি চিন্তা করেন তাহলে আপনার কাছে মনে হবে ঘটনা কিন্তু সত্য। প্রশ্ন হচ্ছে যে সারা পৃথিবীর শক্তিশালী যে রাষ্ট্রগুলো আছে, ইউরোপীয় ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমীহ করে তার একটা ইন্টারভিউর জন্য কোনো একটা দেশকে বছরের পর বছর অপেক্ষা করতে হয়, তার সাথে সাক্ষাৎ করার জন্য প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী উদ্গ্রীব হয়ে থাকে, সেখানে কেন আমাদের একমাত্র প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ডক্টর ইউনূসকে পাশ কাটছেন? আসলে রিজনটা কি? তিনি কি তাকে পাত্তা দিচ্ছেন না, নাকি ডক্টর ইউনূসকে আসলে ভয় করছেন? তো ভয় বা পাত্তা না দেওয়ার কোনোটাই মোদীর নাই, ভয় পাওয়ার কোনো কারণে আর পাত্তা না দেওয়ার মতো ওনার যোগ্যতা নাই, মানে নরেন্দ্র মোদীর যোগ্যতা নাই। তাহলে ফোকাস কোনটা? আসুন, ফোকাসটা আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা শেখ পরিবারের প্রতি বলেন বা আওয়ামী লীগের প্রতি বলেন, ভারতের যেই সম্মিলিত ভালোবাসা তারই একটা অংশ। এখন ডক্টর ইউনূসের সাথে যে আপকামিং মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের একটা অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী যাবেন, আমাদের ইউনূস সাহেব যাবেন। তো সেখানে একটা সাইড বৈঠকে ডক্টর ইউনূস মোদীর সাথে বৈঠকে বসতে চাচ্ছে, কিন্তু কেন বারবার ভারত বিষয়টাকে পাশ কাটিয়ে চলছে বা বসতে চাচ্ছে না? এবার আসুন, আমি অনেক চিন্তা করে দেখছি, আমার কাছে মনে হয়েছে যে সম্ভবত এই ইস্যুটা হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা। কারণ যদি ডক্টর ইউনূসের সাথে মোদীর বৈঠক হয়, তাহলে ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, যে সেখানে তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রীকে দেশে এনে বিচার করা হবে। এই টোটাল যে ঘটনাগুলো ঘটছে বা এর আগেও প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনিয়ম, দুর্নীতি বা লুটপাট বা হত্যাকাণ্ড, আয়নাঘর থেকে শুরু করে সকল কিছুই এখন এই প্রায় 300-র কাছাকাছি মামলার তিনি আসামি। তো সেগুলো থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একটা দাবি বা আপামর জনতার একাংশের দাবি, কারণ আপামর জনতার একাংশ এই কারণে বললাম, সত্তর বাংলাদেশে বিএনপি জামাত না, আওয়ামী লীগও আছে 35%। তো ম্যাক্সিমাম যারা আছেন আর কি বিপরীত দলগুলো দাবি যে শেখ হাসিনার বিচার হওয়া উচিত। এখন ইউনূস সাহেব তিনি কথা দিয়ে ফেলছেন। ধরেন যদি নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হয়ে যায়, তাহলে ডক্টর ইউনূসের প্রথম মানে আলাপটা কি হবে? 100% শেখ হাসিনা, যে কিভাবে আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে যে পররাষ্ট্র নীতি আছে, কূটনীতিক সম্পর্ক আছে, সেইগুলোর বিভিন্ন ধারা আছে, কোন ধারায় আসলে শেখ হাসিনাকে বিষয়টাকে সামনে আনা যায় বা তাকে ফেরত আনা যায়, যেটার ব্যাপারে ভারত আসলে এই ব্যাপারে কথা বলতে ইচ্ছুক না। কারণ আলোচনাটা হবেই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ইস্যুতে। আর এই বিষয়ে আমরা দেখলাম যে নানান বিশ্লেষক যারা আছেন তারাও এটা নিয়ে প্লাস মাইনাস অনেক ধরনের কথা বলছেন। তো আমি আরও এখানে একটু তথ্য আপনাদের সাথে অ্যাড করতে চাই। ভারতের যেই প্রধান রাজনৈতিক দলগুলো আছে তারাও আসলে বাংলাদেশের ব্যাপারে কিভাবে, আপনি ধরেন এই মুহূর্তে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমরা বলতে পারি রাহুল গান্ধী, গেল কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে সাংবাদিক ফোরামের সাথে তিনি একটা মত বিনিময় করেছেন। তো সেই মত বিনিময় সবার মধ্যে তাদের একটা ধারণা বা সেন্সের মধ্যে আছে বা প্রমাণিত। আপনি দেখেন জামাত ইসলাম ভারতের সাথে একটা পজিটিভ সম্পর্ক ক্রিয়েট করার চেষ্টা করেছিল, ভারত সেটাকে সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে। কারণ ভারত মনে করে জামায়াত ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাদের সাথে আরও বিভিন্ন ইসলামিক দলগুলা কানেক্টেড হয়ে যাবে, আর এতে ভারতের নিরাপত্তাটা হুমকিতে পড়বে। ভারতে আপনারা দেখবেন রাজনৈতিক দলগুলো বাংলাদেশের মধ্যে নাই থাকলে বাংলাদেশ আগে যেত, রাজনীতি নিয়ে বিরোধিতা আছে। তো রাহুল গান্ধীর বক্তব্য ছিল যে বাংলাদেশে আসলে একটা অস্থিতিশীল অবস্থান তৈরি, এমনকি আমাদের যে ইসলাম ফোবিয়া এটা ভারতের মধ্যে আছে, যে মুসলমানরা তাদের জন্য একটা টেনশন বা এই সেই অস্থিতিশীল অবস্থা। সুতরাং বাংলাদেশে ওই মানুষটা থাকা চাই যিনি আসলে ইসলাম ধর্মের প্রতি খুব বেশি আকৃষ্ট হবে না বা সেই ব্যাপারে একটু মৌলবাদী মনোভাব রাখবে না, তিনি থাকবেন একটু ভারতের পক্ষে বা ধরনের অন্যরকম একটা অবস্থানে। কারণ ইসলামিক রাষ্ট্র হলেই যে আসলে প্রতিবেশী রাষ্ট্রগুলো বিপদে পড়বে সেটা তো তা না, এটা কিন্তু আসলেই তা না। একটা প্রকৃত ইসলামিক যিনি রাষ্ট্রের অধিপতি হবেন, তিনি তার দেশে বসবাসকারী সবার শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তার দায়িত্ব দিবেন, যার যার ধর্ম তাকে পালন করার অধিকার দিতে পারে, ইসলামের শিক্ষা। প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ডিস্টার্ব করবেন, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু ভারত ভয় পাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি দেখেন কংগ্রেস, বিজেপি অথবা অরবিন্দ কেজরিওয়াল অথবা আরও যে পার্টিগুলো আছে, ভারতের বিভিন্ন স্টেটগুলো আছে, সবাই মোটামুটি এক ধরনের বৈঠক করে শেখ হাসিনা ওইখানে যাবার পরে কোন পন্থায় শেখ হাসিনাকে ভারতে রাখা যায়, যেহেতু তার পাসপোর্ট ক্যান্সেল হয়ে গেছে, একটা বিশেষ ভিসায় তিনি আছেন, সেই ভিসাটা শেষ হলে কোন ভিসা দিয়া তাকে রাখা যাবে সেটা নিয়ে কিন্তু পরিকল্পনা করছেন। কারণ ভারত মনে করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগের বিকল্পে যারাই বসুক তারা ভারতের জন্য পজিটিভ না, ভারতের নিরাপত্তা বিঘ্নিত হবে। তো এই ইস্যুগুলো যখন এখানে আলোচনায় আসছে, 100% মোদির সাথে যখন ইউনূস স্যারের বৈঠক হবে, সেখানে শেখ হাসিনাকে কিভাবে ফেরত আনা যাবে এইটাই থাকবে প্রধান ইস্যু, বা এই ইস্যু নিয়ে আলোচনাটার একটা 95% আলোচনা থাকবে। আর এইটা আজ করেই সম্ভবত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টাকে উপেক্ষা করছেন, টেকনিক্যালি সাইড কাটছেন। কারণ আজকের দিন পর্যন্ত, তার হাতে গোনা কয়েকদিন আছে, এখন পর্যন্ত ভারত ডক্টর ইউনূসের সাথে বৈঠকের ব্যাপারে তারা কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। তারা বলছে বিষয়টা বিবেচনাধীন। যে গণবিপ্লব, গণ অভ্যুত্থান বা অনেকে যেটিকে দ্বিতীয় স্বাধীনতা বলছেন, এই ঘটনার পর অনেকদিন, 1 মাসের অধিক সময় চলে গেল, এবং এই সময়টিতে বাংলাদেশে এত অতি আশ্চর্য সব ঘটনা ঘটেছে যেগুলো আমরা কিন্তু স্বপ্নেও কল্পনা করতে পারিনি, কিন্তু এই ঘটনাগুলো কিন্তু আমাদের দেশে ঘটে গিয়েছে। তো যেটা বলছিলাম যে আমাদের এই ঘটনার পর সম্মানিত দর্শক একটু দেখে নিই যে আমাদের এই অনুষ্ঠানে কারা কারা আছেন। আচ্ছা, হ্যালো সম্মানিত, আপনারা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ধন্যবাদ। তো গত 1 মাসে আমাদের এই বাংলাদেশে অনেক ঘটনা ঘটে গেছে, আনএক্সপেক্টেড, যেটা আমরা স্বপ্নেও কখনো কল্পনা করিনি। সেই ঘটনাগুলোই ঘটেছে, অনেকগুলো দুর্ঘটনা, অনেকগুলো চাঁদাবাজি, এবং এখন এই মুহূর্তে বাংলাদেশে যে সীমাহীন অরাজকতা চলছে,
সেই অরাজকতার মধ্যেই আজকের দিনটিতে বিএনপির মহাসমাবেশ। এবং এই মহাসমাবেশের সময় আমি ঠিক সকাল 11টার সময় বাসা থেকে রওনা করলাম ধানমন্ডি থেকে, আর অফিসে পৌঁছাতে অলমোস্ট 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগলো। সেই কাঁটাবন থেকে শুরু হলো জনস্রোত, অর্থাৎ দুপুর 12টার আগের থেকেই মানুষ পল্টনমুখী। এবং আমি যখন সেই প্রধান উপদেষ্টার বাসভবনের কাছাকাছি এলাম, তখন পুরো রমনা পার্ক এলাকা, মৎস্য ভবন এলাকা, বেইলি রোড থেকে শুরু করে পল্টন এলাকা লোকে লোকারণ্য। বিশ্বাস করেন, এত লোক আমি কখনো দেখিনি। এমনকি 28 অক্টোবর তারিখে বিএনপির যে মহাসমাবেশ ছিল 2023 সনে, ওই দিনও ঠিক এই আজকের দিনের যত লোক, এর 4 ভাগের 1 ভাগ লোক ছিল না। আজকে এত লোক কেন এলো? সবাই কি কেবলই মাত্র একটা গণঅভ্যুত্থান হয়েছে, বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা দেখা দিয়েছে, অথবা সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে সে কারণে এসেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলটি গত 15 বছর ধরে আওয়ামী লীগের দ্বারা এবং তার আগে 111 সরকার দ্বারা যেভাবে নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, এবং সেই নিষ্পেষণ এবং নির্যাতনের বিরুদ্ধে তারা যেভাবে রুখে দাঁড়িয়েছে, এবং একেবারে শেষ সময়টি পর্যন্ত তারা যেভাবে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছিল, তার প্রেক্ষিতে আগস্ট মাসের 5 তারিখে, অর্থাৎ 2024 সালের আগস্ট মাসের 5 তারিখে যে গণঅভ্যুত্থানটি হয়েছে, এই গণঅভ্যুত্থানটি অনেকে অলৌকিক বলার চেষ্টা করছেন, কিন্তু এর পেছনে বিএনপি এবং সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলোর একটা বিরাট ব্যাপক ভূমিকা ছিল। কিন্তু 5 তারিখের পর থেকে মনে হচ্ছিল যে এই গণঅভ্যুত্থানে বিএনপির কোনো ভূমিকাই নেই। বিএনপি শুধুমাত্র বসে বসে আঙুল চষেছে, আর সমস্ত কাজগুলো ছাত্র এবং জনতারা করে দিয়েছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।